যদি কোনো অপরাধ না করেও ৩৫ বছর আপনাকে জেল কিংবা একটা বদ্ধ ঘরে বন্দি করে রাখা হয়, অর্থাৎ আপনার জীবন থেকে যদি ৩৫টি বছর চলে যায় কি হবে ভাবুন। হ্যাঁ, বাস্তবে এরকমই এক ঘটনা ঘটে গিয়েছিল নিজেকে বিজ্ঞানী দাবি করা এক অদ্ভুত বিজ্ঞানীর জীবনে। সে একা নয়, সাথে তার পরিবারেরও একই দশা হয়েছিল। ওই লোক সব কিছু একটু বেশিই বুঝত, যার কারণে তাকে পরিবারসহ ৩৫ বছরের জন্য মাটির নিচের একটা বাংকারে থাকতে হয়েছে। গল্পটা এত ইন্টারেস্টিং, না দেখলে বিশ্বাস হবে না। তো চলুন দেখা যাক ঘটনাটা কী ঘটেছিল। আমেরিকার লস অ্যাঞ্জেলেস, সময়টা ছিল 1962 সাল। লস অ্যাঞ্জেলেসে বাস করতেন এই মহান মানুষটি। সে নিজেকে একজন বিজ্ঞানী বলে দাবি করতেন। ওনার নাম হচ্ছে কেলভিন। তিনি অবশ্য ছোটোখাটো অনেক কিছুই আবিষ্কার করেছেন, তার মধ্যে একটা বড় আবিষ্কারও ছিল। তখন দেশের আবহাওয়া ছিল আমেরিকা আর রাশিয়ার মধ্যে দ্বন্দ্ব চলাকালীন সময়। যুদ্ধ শুরু হবার একটা আশঙ্কাও ছিল। তিনি সেই যুদ্ধ থেকে নিজের পরিবারকে সেভ করার জন্য মাটির অনেকটা নিচে একটা লোহার বাংকার বানিয়েছে। এই বাংকারটা কেলভিন অনেক দিন ধরে বানিয়েছে। সে তার স্ত্রীকে বলে, দেশের পরিস্থিতি ভালো না, রাশিয়া যে কোনো সময় বোমা ফেলতে পারে, আর উপরে যাই ঘটে যাক না কেন এই বাংকারের মধ্যে তার কোনো প্রভাব পড়বে না। এরপর একদিন খবরে বলছে পরিস্থিতি খারাপ, কয়েক জায়গায় নাকি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কেলভিন তখন একটা পার্টিতে ছিল। খবর শুনে কেলভিন দ্রুত বাসায় চলে আসে। সে তার স্ত্রীকে বলে, এখানে যে কোনো সময় বোমা বিস্ফোরণ হতে পারে, আমরা এখনই বাংকারে চলে যাব। তারা সেই বাংকারে ঢুকে পড়ে। কেলভিনের এই বাংকারে সে সব কিছু আগে থেকেই মজুত করে রেখেছে এবং দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় বিভিন্ন রকমের অত্যাধুনিক প্রযুক্তিও রয়েছে। ৩৫ বছর এই বাংকারে বসবাস করার ব্যবস্থা করেছে কেলভিন, কারণ বোমা বিস্ফোরণের পর তার রেডিয়েশন অর্থাৎ রাসায়নিক বিষাক্ত গ্যাস ৩৫ বছর পর্যন্ত থাকে যে এলাকায় বোমা বিস্ফোরণ হয় সেখানে। আর এই গ্যাস অক্সিজেনের সাথে মিশে মানুষ মারা যেতে থাকে। আর তাই কেলভিন ৩৫ বছর এই বাংকারে বসবাসের ব্যবস্থা করেছে। তারা ওই বাংকারে ঢোকার পর দেখা যায় একটা প্লেন আকাশে কন্ট্রোল হারিয়ে ফেলেছে। প্লেনটাতে কোনো যান্ত্রিক ত্রুটির কারণে পাইলট প্লেনটা নিয়ন্ত্রণ করতে পারে না এবং ক্র্যাশ ল্যান্ডিং করতে বাধ্য হয়। আর পাইলট ক্র্যাশ ল্যান্ডিং করে কেলভিন বিজ্ঞানীর বাড়িতে। মাটির নিচের বাংকার কেঁপে উঠল, আর বাংকারের মধ্যে থাকা কেলভিন আর তার স্ত্রী চমকে ওঠে। কেলভিন শিওর হয়ে যায় রাশিয়া বোমা ফেলেছে এবং দ্রুত সে বাংকারের দরজা বন্ধ করে দেয় এবং তারা সিদ্ধান্ত নিয়ে নেয় বাঁচতে হলে ৩৫ বছরের জন্য তারা এখান থেকে বের হবে না, কারণ ওই যে বোমা বিস্ফোরণের রেডিয়েশন তা ৩৫ বছর থাকবে। সে কারণে এই বাংকারে ৩৫ বছর টিকে থাকার জন্য এই বিজ্ঞানী কী আবিষ্কার করেছে দেখে নেওয়া যাক। লোকটা একটু পাগল টাইপের হলেও তার বুদ্ধির লেভেল দেখুন। এর মধ্যে কৃত্রিম উপায়ে অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে, পানির ব্যবস্থা করেছে মাটির নিচ থেকে টিউবওয়েল সিস্টেমে। ৩৫ বছরের জন্য শুকনো খাবার দাবার স্টক করা হয়। এছাড়াও সে বৈজ্ঞানিক পদ্ধতিতে বিভিন্ন ফসলের চাষ শুরু করে। বাতি জ্বালানোর জন্য বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থাও করা হয়েছে। সে আসলে এমনি এমনি নিজেকে বিজ্ঞানী দাবি করে না, তার বৈজ্ঞানিক কর্মকাণ্ড সত্যি আশ্চর্যজনক। তো বোমা বিস্ফোরণ হবার খবর পেয়ে বাংকারে ঢুকে পড়ে তারা, কিন্তু প্লেন ক্র্যাশ করে কেলভিনের বাড়িতে। এটা আসলে বোমা বিস্ফোরণের চেয়ে কম নয়। উপরের বাসায় থাকলে তারা তো মারাই যেত। তো যাই হোক, কেলভিন বোমা বিস্ফোরণ আর তার রেডিয়েশন এসবের ভয়ে ৩৫ বছরের জন্য বাংকার লক করে দেয়। পরের দিন সকালে পুলিশ আসে তদন্ত করার জন্য। তারা কাউকে খুঁজে পায় না, আর কোনো লাশও নেই। পুলিশ ভাবে যাই হোক ভাগ্য ভালো, বাড়িতে কেউই ছিল না। এদিকে বাংকারের মধ্যে কেলভিন আর তার স্ত্রীর সময় কাটতে থাকে। দিন যায়, মাস যায়। কেলভিনের স্ত্রী ছিল প্রেগনেন্ট। একদিন প্রসব বেদনা ওঠে তার। কেলভিন তো জিনিয়াস লোক, সে অনেক কিছুই জানতো। সে নিজেই তার স্ত্রীর প্রসব করায়। তাদের একটা ছেলে সন্তান হয়, ওর নাম রাখা হয় অ্যাডাম। একদিন কয়েকজন শ্রমিক কেলভিনের বাড়ির পাশে একটা নির্মাণ কাজ করছিল, আর কাজ করার সময় তারা সেফটি ট্যাঙ্কির ডাকনার মতো কিছু একটা পায়। আসলে এটা ছিল কেলভিনের বাংকারের একটা দরজা। নির্মাণ কাজের লোকেরা সেটাকে ময়লার ট্যাঙ্কির ডাকনা মনে করেই খোলে না। দেখা যায় তাদের বাচ্চাটা একটু একটু করে বড় হয়ে উঠেছে। বছরের পর বছর সময় কাটতে থাকে তাদের বাংকারের মধ্যে। কেলভিন একটা ভুল ধারণা নিয়েই এখনও পড়ে আছে যে রাশিয়া আর আমেরিকা যুদ্ধ করে বোমা বিস্ফোরণ করে সব ধ্বংস করে দিয়েছে। এতদিনে বোধহয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে পৃথিবীর সব কিছুই শেষ। কিছু মানুষ বেঁচে থাকলেও বোমা বিস্ফোরণের রেডিয়েশনে তারাও হয়তো মারা যাচ্ছে, এমনটাই তার ধারণা। সে তার বাচ্চাকে বিভিন্ন কিছু শেখায় এবং বিভিন্ন বিষয়ে জ্ঞান দেয়। লেখাপড়া শেখায় আর বলে, অ্যাডাম, তোমাকে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে হবে। ৩৫ বছর পূর্ণ হলে আমরা যখন এখান থেকে বের হব, হয়তো তোমাকেই দেশ চালাতে হবে।
পুরো আমেরিকার প্রেসিডেন্ট হবে তুমি। যাই হোক, এভাবেই সময় পার হতে হতে একদিন ৩৫ বছর কেটে গেল। দরজায় ৩৫ বছরের টাইমার সেট করা ছিল, তাই সিগন্যাল বেজে ওঠে। কেলভিন আর তার স্ত্রী হেলেন দৌড়ে দরজার কাছে যায়। দেখা যায় অ্যাডাম অনেকটা বড় হয়ে গিয়েছে, সেও ছুটে আসে। কেলভিন আর তার স্ত্রী আনন্দে নাচতে থাকে। ৩৫ বছর পর তাদের মুক্তির দিন এসে গেছে। তারা বাইরে বের হবে, পৃথিবী দেখবে। কেলভিন বলছে সব কিছু ধ্বংস হবার পর এখন বোধহয় সব আবার নতুন করে গড়ে উঠেছে। তবে কী পরিমাণ বোমা বিস্ফোরণ হয়েছে তা ধারণা করা যাচ্ছে না। সুতরাং যদি বোমা বিস্ফোরণের তেজস্ক্রিয়তা এখনও থেকে থাকে, তাই রিস্ক নেওয়া যাবে না। কেলভিন সিদ্ধান্ত নেয় প্রথমে সে সেফটি ড্রেস আর গ্যাস মাস্ক পরে বের হবে, পরিস্থিতি দেখার জন্য, যেন রেডিয়েশন থাকলেও সেটা কোনো ক্ষতি করতে না পারে। তাদের বাংকারের উপর ছিল একটা পানশালা, যেখানে সব নেশারুদের আড্ডা। তারা এখানে নেশাপানি করে। ওই পানশালার ভিতর মাটির নিচ থেকে গ্যাস মাস্ক আর একটা হলুদ ড্রেস পরে কেলভিন উঠে আসে, কারণ বাংকারের লিফটের দরজা যেখানে ছিল তার উপরেই এই মদের দোকানটা হয়েছে। যাই হোক, কপালে ট্যাটু আঁকা এই ব্যক্তি অর্থাৎ পানশালার দোকানদার হঠাৎ করে দেখে যে মাটির ভিতর থেকে একটা মানুষ উঠে আসছে, তাও আবার অদ্ভুত দেখতে। সে একটু বেশি অবাক হয়ে অজ্ঞান হয়ে যায়। ৩৫ বছর পর বাইরে বেরিয়ে কেলভিন দেখে সব কেমন যেন বদলে গেছে। অবাক হয়ে চারপাশে তাকায়। তার ভুলটা এখনও ভাঙেনি যে এখানে কোনো পরমাণু বিস্ফোরণ কখনো হয়নি। উল্টো সে ভেবে নেয় যে মানুষজন দেখা যাচ্ছে এরা হয়তো বোমা বিস্ফোরণের পর বেঁচে গিয়েছিলেন। সেখানে একটা মানুষ আছে। এই মানুষটা লিঙ্গগতভাবে একটা হিজড়া এবং দেহ ব্যবসায়ী। সে কেলভিনকে বলে, টাকার বিনিময়ে আমি তোমাকে বিছানায় সুখ দিতে পারি। কেলভিন তার গলার আওয়াজ শুনে বলে, তুমি কি ছেলে নাকি? তোমার গলার বয়সটা ছেলেদের মতো। হিজড়াটা ভেবে নেয় কেলভিনের হয়তো একজন ছেলে প্রয়োজন। সে বলে, সমস্যা নেই, আপনি যদি ছেলে চান আপনাকে ছেলের মতো সুখ দিব, আর যদি আপনি মেয়ে চান আপনাকে মেয়ের মতো সুখ দিতে পারি। কেলভিন তো অবাক হয়ে যায়, আজব তো, মানুষটা বলছে কি এসব? তার মাথায় আবার একটা ভুল চিন্তা আসে। কেলভিন ভাবে হয়তো পরমাণু বিস্ফোরণের রেডিয়েশনে বেশিরভাগ মানুষ এমন হয়ে গিয়েছে। সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে দ্রুত বাংকারে ফিরে আসে আর তার স্ত্রীকে বলে, বাইরের পৃথিবী আর আগের মতো নেই, সব কিছু বদলে গেছে। অদ্ভুত ধরনের মানুষ, কোনটা ছেলে কোনটা মেয়ে কিছুই বোঝা যায় না। অশ্লীল জিনিসপত্র খোলা বাজারে বিক্রি হচ্ছে, সবাই নেশা করে পড়ে থাকে। আরও অনেক কিছু। এরকম পৃথিবী আমি আগে কখনো দেখিনি, আর আমি কখনো দেখতেও চাই না। আমরা এই বাংকারের বাইরে আর যাব না। যাই হোক, তার স্ত্রী হেলেন বাইরে যাওয়ার জেদ ধরে, কিন্তু কেলভিন গেট আবার বন্ধ করে দেয়। এবং একদিন হঠাৎ করে কেলভিন অসুস্থ হয়ে পড়ে। ৩৫ বছরের জন্য মজুদ থাকা খাদ্য এবং অন্যান্য সামগ্রী প্রায় শেষ। এখন বাইরে যেতেই হবে। কেলভিন তার ছেলে অ্যাডামকে বাজার করতে পাঠাবে। একটা লম্বা লিস্ট দিয়ে দেওয়া হয়, আর তার ছেলেকে ভালো মতো সতর্ক করে দেয় এবং সব বুঝিয়ে পড়িয়ে দেয় যেন সে নিরাপদে বাজার করে ফিরতে পারে। কিন্তু কথা হলো, তাদের কাছে থাকা ৩৫ বছর আগের টাকা পয়সা এখন তো চলবে না। বাজার করবে কিভাবে? তবে তাদের কাছে কিছু ৩৫ বছর আগের পুরনো কার্ড ছিল, এগুলো আগে বিক্রি করা যেত, এবং কিছু শেয়ার কিনা ছিল। তো এই কার্ডগুলো নিয়ে অ্যাডাম রওনা হয়। এই দৃশ্যের পর থেকেই শুরু হয় আসল মজা। ছেলেটা জীবনে প্রথমবারের মতো পৃথিবী দেখে কী সব কাণ্ড করে, খুবই হাস্যকর ব্যাপার। যাই হোক, অ্যাডাম লিফটে করে ঠিক একইভাবে ওই পানশালার ভিতর দিয়ে ওঠে। আর ওই পানশালাওয়ালার অবস্থা বেহাল। সে হা করে তাকিয়ে আছে আর ভাবে, মাটির ভিতর থেকে দিব্যি পুরুষ বেরিয়ে আসছে, এসব কি? এত বছর ধরে এখানে আসি, এখন পর্যন্ত কিছু দেখলাম না। আসলে লোকটার দিনকাল ভালো যাচ্ছিল না, তাই সে কদিন যাবৎ ঈশ্বরের প্রার্থনা করছিল। সে ভেবে নেয় ঈশ্বর তার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ দিতে উঠে এসেছে। সে জিজ্ঞেস করে, প্রভু আপনি কি কালকেও এসেছিলেন একটা হলুদ কালারের ড্রেস পরে? কিন্তু তার ঈশ্বর বলে, না, কালকে আমার বাবা এসেছিল। লোকটা তো ভীষণ উত্তেজিত। মানুষ সারা জীবন ঈশ্বরের প্রার্থনা করলেও তার দেখা মিলে না, আর সেই ঈশ্বরকে দেখে ঈশ্বরের বাপকেও দেখে ফেলেছে। কতটা ভাগ্যবান হলে এমনটা ঘটে ভাবা যায়। যাই হোক, সে ঈশ্বরকে তার মনের কথা খুলে বলে। অনেক চাওয়া পাওয়া বুকে জমা ছিল এতদিন ধরে। অ্যাডাম কিছুই বুঝতে পারছে না লোকটা কি বলছে। অ্যাডাম চলে যায়। ওই লোকটা বলে, প্রভু আপনি না আসা পর্যন্ত আমি এখানেই প্রার্থনা করতে থাকব। অ্যাডাম বলে, ঠিক আছে। জন্মের পরে পৃথিবীর রূপ কখনো দেখেনি অ্যাডাম। সে আজ প্রথমবার অবাক হয়ে চারপাশে তাকাচ্ছে। আকাশের দিকে তাকিয়ে থাকে, চারপাশের মানুষজন তার দিকে তাকিয়ে আছে। আসলে তাকে দেখে বেশি একটা সুবিধার মনে হচ্ছিল না। তার জামা কাপড়ের স্টাইল অনেক পুরনো, এই যুগে এমন পোশাক নেই। তারপর সে গাড়িতে উঠেছে, কিন্তু ভাড়া দিতে গিয়ে সমস্যায় পড়ে, কারণ তার কাছে যে ডলারের নোটগুলো আছে এগুলো সেই ৩৫ বছর আগেকার, এখন এগুলো চলে না। তার কাছে থাকা কার্ডগুলো বিক্রি করার জন্য একটা দোকানে যায়। দোকানদার সবগুলো কার্ড মাত্র $500 দিয়ে কিনে নিতে চায়। সে কিছু বোঝে না যে এই কার্ডগুলো এই যুগে গুপ্তধনের মতো।
তো সে $500 রাজি হয়ে যায়। কিন্তু তখনই সেই দোকানের সুন্দরী স্টাফ ইভ চলে আসে। সে দেখে তার মালিক এই নতুন লোকটাকে ঠকাচ্ছে। কার্ডগুলো এতটাই দুষ্প্রাপ্য, এগুলো সব সেই 1962 সালের, অর্থাৎ 35 বছর আগের। অ্যাডামের কাছে যে কটা কার্ড আছে তার যা দাম তা এই দোকানদার দিতে পারবে না। ইভ বলে, আমার মালিক তোমাকে ঠকাচ্ছে, কার্ডগুলো এক একটার মূল্য $6000 করে। অ্যাডামকে তার বাবা পড়াশোনা শিখিয়েছিল, তাই সে বুঝতে পারে, আর কার্ডগুলো বিক্রি করে না। যেহেতু সত্য কথার বাত নেই, তাই মেয়েটার চাকরি চলে যায়। অ্যাডাম তার সততায় মুগ্ধ হয়ে সে বলে, তোমাকে দেখে অনেক ভালো মনে হচ্ছে, তুমি আমাকে একটু সাহায্য করবে? অর্থাৎ অ্যাডাম যে বাজার করার লিস্ট নিয়ে এসেছে, এ কাজে তাকে সাহায্য করার অনুরোধ করে। ইভ তাকে একটা হোটেলে পৌঁছে দেয় এবং তার বিনিময়ে একটা কার্ড নেয়। কিন্তু কিছুক্ষণ পর ইভ আবার ফেরত চলে আসে অ্যাডামকে সে হোটেলে পৌঁছে দেওয়ার বিনিময়ে যে কার্ডটা নিয়েছিল সেটা ফেরত দিতে। ইভ বলে এই সামান্য হেল্পের জন্য সে এত দামি কার্ডটা নিতে পারবে না, সে অ্যাডামকে ঠকাতে চায় না। তো সে হোটেল রুমে ঢুকে বিভিন্ন জিনিসপত্র দেখে অদ্ভুত কাণ্ড করছে, কারণ সে তার বাপের জন্মে প্রথম দেখে এসব। 18 তলা হোটেলের উপর থেকে সে নিচের দিকে তাকিয়ে চিৎকার করে অজ্ঞানী হয়ে যায়। যাই হোক, সে ইবের সহযোগিতায় 2 বছরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র যেটা তার মা লিস্ট করে দিয়েছে সেগুলো সব কেনা শুরু করে দেয়। ইব অ্যাডামকে তার একজন ভালো বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সে তার আদি যুগের পোশাক আশাক পরিবর্তন করে তার লুক চেঞ্জ করে দেয়। এরপর তারা অ্যাডামকে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। প্রথমবার অ্যাডাম সমুদ্র দেখে, আনন্দে পানির মধ্যে নেমে যায় আর নাচতে থাকে এবং সরাসরি খেলাধুলাও দেখে। একটা শিশু যেমন প্রথমবার কোনো কিছু দেখে প্রচণ্ড খুশি হয়, অ্যাডাম সেভাবেই খুশি হচ্ছিল, কারণ জন্মের পর থেকে বাংকারটাই ছিল তার পৃথিবী। সে প্রথমবার বৃষ্টিতে ভিজে আর প্রথমবার কোনো একটা মেয়েকে জড়িয়ে ধরে। হ্যাঁ, ইব এখন তাকে এসব শেখাচ্ছে। তো অনেক কিছুই তো করলো, এখন কথা হলো বাংকারের ঠিকানা তো সে ভুলে গিয়েছে। কোন দিক থেকে সে উঠে এসেছিল সেটা এখন মনে নেই। এখন ফিরবি কেমন করে? বাবা সব শিখিয়েছে, সব জ্ঞান দিয়েছে, কিন্তু নিজের বাড়ির ঠিকানাটা কোনটা সেটা শিখায়নি। যাই হোক, ইব ও তার বন্ধুরা অ্যাডামকে একটা ক্লাবে নিয়ে যায় এবং সেখানে অ্যাডামকে দেখে মেয়েরা নিজে থেকে কথা বলতে আসে এবং অ্যাডামের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টাও করে। এটা দেখেই ইবের মনে হিংসা জন্মায়। ইব নিজের অজান্তে তাকে ভালোবেসে ফেলেছে। মেয়েরা তার সাথে এমন করে দেখে সে রাগ করে বাড়ি চলে যায়। এরপর একদিন অ্যাডাম ইবকে বলে যে 35 বছর আগে পৃথিবীতে পরমাণু যুদ্ধ হয়েছিল এবং আমি আর আমার পরিবার মাটির নিচে একটা বাংকারের মধ্যে লুকিয়েছিলাম, আর সেখানেই আমার জন্ম হয়। 35 বছর পর আমি এই প্রথমবার বাইরে বেরিয়েছি পৃথিবীর বুকে। এসব কথাবার্তা শুনে ইব বুঝতে পারে যে তার মানসিক সমস্যা আছে, কারণ সুস্থ স্বাভাবিক একটা মানুষ কখনো এসব কথাবার্তা বিশ্বাস করবে না। এসব শোনার পর ইব চুপ হয়ে যায় এবং অ্যাডামকে তার নিজের হোটেলে চলে যেতে বলে। পরদিন মালবোঝাই ট্রাক নিয়ে রাস্তা দিয়ে যেতে থাকে অ্যাডাম। হঠাৎ করেই দেখে সেই অশ্লীল বইয়ের দোকানটা, যে দোকানের আশেপাশে কোনো একটা জায়গা থেকে সে উপরে উঠেছিল। ওইদিকে বাংকারের লিফট যে পানশালার মধ্য দিয়ে ট্যাটোমিয়ার সঙ্গে আরও অনেক মানুষ জোট হয়ে গেছে, আর তারা এখানে তাদের ঈশ্বর অর্থাৎ অ্যাডাম ফিরে না আসায় তার সাধনা করে চলছে। তারা প্রার্থনা করে আর জোরে জোরে চিৎকার করে বলছিল, হে প্রভু, অনেক দিন তো হয়ে গেল, একবার দেখা দিন দয়া করে। আর ঠিক ওই সময় অ্যাডাম ওই দোকানের দরজা খুলে উকি মেরে দেখে সে ঠিক জায়গায় এসেছে কিনা। যখন দেখলো সে ঠিক জায়গায় এসেছে, সে দরজা বন্ধ করে ফিরে যায় ইবকে নিয়ে আসার জন্য। আর এখানে উপস্থিত সব পাগল প্রাণী এটা ভেবে নেয় যে তারা ঈশ্বরের প্রার্থনা করছিল, ঈশ্বর তাদের ডাকে সাড়া দিয়ে তাদেরকে দেখা দিয়ে গেছে। তবে ঈশ্বরকে এবার আধুনিক পোশাকে দেখে তারা কিছুটা অবাক হয়। ঈশ্বর কি শপিংও করে নাকি? অন্যদিকে অ্যাডাম গিয়েছিল ইবকে নিয়ে আসার জন্য। ইব তাকে মানসিক ডাক্তারের হাতে তুলে দেয়, যার কারণ অ্যাডামের আজব কথাবার্তা আর কর্মকাণ্ড দেখে ইব শিওর হয়ে যায় যে সে পাগল, এবং ইব চায় অ্যাডাম যাতে মানসিকভাবে সুস্থ হয়ে ওঠে। অ্যাডাম সেখান থেকে পালিয়ে চলে আসে, সোজা নিজের বাড়ির ঠিকানায় চলে আসে। আর ওই ট্যাটওয়ালা লোকটা তাকে ঈশ্বর ভেবে প্রচুর জ্বালাতন করতেছিল। তাই অ্যাডাম তাকে বাংকারের ভিতরে নিয়ে যায় এবং তাকে সবকিছু খুলে বলে যে আমরা কোনো ঈশ্বর নই, আমরা 35 বছর ধরে এই বাংকারে বসবাস করছি। লোকটার মন তখন অনেকটাই ভেঙে গিয়েছিল, কারণ সে ভেবেছিল সে এতদিন ধরে ঈশ্বরের দেখা পাচ্ছিল। পানশালার লোকজনের সাহায্যে অ্যাডাম নিচে মালপত্র নামায় বাংকারের ভেতরে। ইব আর তার বন্ধু ট্রয় অ্যাডামকে খুঁজে না পেয়ে তারা হোটেলে যায় যেখানে অ্যাডাম ছিল। সেখানে তারা তার জিনিসপত্র ঘেঁটে বুঝতে পারে যে অ্যাডাম সত্যি কথাই বলছিল। তারা অ্যাডামকে খুঁজতে বের হয়। অনেক খুঁজে তারা তার লোকেশন পায়, তবে আন্ডারগ্রাউন্ডে যাওয়ার কোনো রাস্তা খুঁজে পায় না। এ সময় সৌভাগ্যবশত অ্যাডাম নিচে মালপত্র নামাচ্ছিল। অ্যাডাম আর ইবের দেখা হয় এবং অ্যাডাম ইবকে তাদের বাংকারের মধ্যে নিয়ে আসে।
ইভকে দেখে অ্যাডামের বাবা মায়ের অনেক পছন্দ হয়ে যায় এবং তারা চেয়েছিল বাংকারটাকে আবার 10 বছরের জন্য লক করে দিবে। কিন্তু অ্যাডাম 2 মাসের জন্য আবার বের হয়। অ্যাডাম ইভকে বিয়ে করে নেয় এবং তারা কিছু শেয়ার বিক্রি করে আর একটা বাড়ি বানায়। 2 মাস পর তার বাবা মাকে নিয়ে বের হয় বাংকার থেকে। অ্যাডাম এতদিনে জেনে গেছে কোনো পরমাণু বিস্ফোরণ, যুদ্ধ এমন কিছুই হয়নি। সেদিন রাতের বেলায় তাদের বাড়িতে একটা প্লেন ভেঙে পড়েছিল এবং সেটাকে বোমা বিস্ফোরণ ভেবে তার বাবা কেলভিন 35 বছর পর্যন্ত ফ্যামিলি সহ বাংকারের মধ্যে বসবাস করছে। তার এই পাগলামিতে সে এবং তার স্ত্রী ও তার ছেলের জীবন থেকে চলে গেল 35টা বছর। অবশেষে একদিন সে তার বাবাকে সবকিছু খুলে বলে আসলে তার ধারণাটা ভুল ছিল। অ্যাডাম বলে সমস্ত সংবাদপত্র ও টেলিভিশনের পুরনো নিউজ আরও অনেক কিছু ঘেঁটে দেখা হয়েছে, কোথাও এমন কোনো কিছু পাওয়া যায়নি। কিন্তু তার বাবা কেলভিন এসব মানতে নারাজ। উল্টো সে তার ছেলেকে বোঝায় পরমাণু বিস্ফোরণের পর যারা বেঁচে আছে তারা এখন এইসব বলে নিজেদেরকে সান্ত্বনা দেয়। সে তার বাবাকে বোঝানোর চেষ্টা করে, বলে বাবা সত্যি সেদিন কোনো পরমাণু যুদ্ধ, কোনো বিস্ফোরণ এমন কিছুই হয়নি, একটা প্লেন ভেঙে পড়েছিল। কিন্তু ইনি বুঝতে নারাজ। শেষমেশ দেখা যায় কেলভিন হাত পা ছুটছে, কেমন যেন একটা বিষয় নিয়ে সে প্রচণ্ড হতাশায় ভুগছে এবং আফসোস করছে। আসলে সেটা আর কিছুই নয়, সে খুব ভালো মতো বুঝতে পেরেছে যে তারই পাগলামি বুদ্ধির জন্য তারা 35 বছর ধরে একটা বাংকারের মধ্যে বন্দী ছিল। সে প্রচণ্ড হতাশায়, আফসোসে, অদ্ভুত অঙ্গভঙ্গিতে কেমন যেন করে। আর এই দৃশ্যের মধ্যে দিয়ে এই গল্পটা শেষ হয়ে যায়। তো ভিডিওটা ভালো লেগে থাকলে শুধুমাত্র একটা লাইক করে দিয়ে পরবর্তী কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।